কে মানে এই বালের বিয়ে? ভালো না লাগলে বের হয় আমার রুম থেকে। এই মাঝরাতে বকবক করতে পারবো না তোর সঙ্গে। জাওয়াদের কথাগুলো সাইয়ারার কানে বিষের মতো বিঁধল। কয়েক মুহূর্ত সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর রাগে দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমাকে আনলেন কেন? জাওয়াদ চোখ বন্ধ করে কঠিন গলায় বলল, ইচ্ছে হয়েছে তাই এনেছি। কেন আনবেন? আমাকে কি পুতুল মনে হয় আপনাদের সকলের, যে যখন যা ইচ্ছা তাই করবেন? আপনি আমার জীবনটাকে আবার উলটপালট করে দিয়েছেন। দিয়েছি, এখন মুখ বন্ধ করে রাখ, নয়তো বের হ আমার রুম থেকে। তোর বকবক শুনে নিজের মাথা খারাপ করতে চাই না আমি। রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে এলো সাইয়ারা। এত অপমানে তার মরে যেতে ইচ্ছে করছে। হোসনে আরার গলার আওয়াজ পেয়ে মুখ তুলে তাকালো সাইয়ারা। ইনি আবার এদিকে আসছে কেন? হোসনে আরা কাছে এগিয়ে এসে বললেন, তোর কি কিছু লাগবে? সাইয়ারা মুখে কিছু না বলে দুদিকে মাথা নাড়ল। হোসনে আরা আবার বললেন, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি থাকবো না এই রুমে। কেন? জাওয়াত কিছু বলেছে? সাইয়ারা চুপ করে রইল। হোসনে আরা সাইয়ারার হাত ধরে টেনে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। দেখলেন জাওয়াত উল্টো ফাঁস ফিরে শুয়ে আছে। জাওয়াত! মায়ের ডাক শুনে গাড় গুড়িয়ে তাকালো জাওয়াত। হোসনে আরা বললেন, সাইয়ারাকে কি বলেছিস? জাওয়াত সাইয়ারার মুখের দিকে তাকালো। সাইয়ারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জাওয়াতকে চুপ থাকতে দেখে হোসনে আরা আবার বললেন, এতবার করে যে বুঝালাম, সেসব কোথায় গেল? ঝামেলা না করে মেনে নে সব। জাওয়াত দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল। ঝামেলা সে করছে? হোসনে আরা সাইয়ারার মুখের দিকে তাকিয়ে বললেন, তুই মেয়ে মানুষ, ধৈর্য তোকেই বেশি ধরতে হবে। স্বামী কিছু বলল আর রাগ দেখিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম, এসব ভালো না। সাইয়ারা চুপচাপ শুনল মাথা নিচু করে। রাগে তার শরীর জ্বলছে। সে মেয়ে বলে সে কেন বেশি ধৈর্য ধরবে? হোসনে আরা দুজনকে আরও কিছুক্ষণ বুঝিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন দরজা ভিজিয়ে দিয়ে। হোসনে আরা নিজেদের রুমের দিকে যাওয়ার সময় দরজার বাইরে সাইয়ারাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসেছিলেন। সাইয়ারা রাগে ফনা তোলা সাপের মতো ফুসফুস করতে করতে সোফায় বসলো। সে জাওয়াদের পাশে শোবে না। বিছানার দিকে তাকিয়ে দেখলো জাওয়াদ ওপাশ ফিরে শুয়ে আছে। চোখ জোড়া বন্ধ করে সোফায় গা এলিয়ে দিল সাইয়ারা। সেই দিনটার কথা এখনও সাইয়ারার স্পষ্ট মনে আছে। তখন তার বয়স 10 বছর আর জাওয়াদের 18। তখন জাওয়াদ তাকে ভীষণ ভালোবাসতো, আদর করত, তাও চাচাতো বোন হিসেবে। জাওয়াদ কি সুন্দর করে ডাকতো তাকে। সেও ভাইয়া ভাইয়া ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে ফেলত। জাওয়াদ ভাইয়া বলতে পাগল ছিল সে। জাওয়াদও তার বেলায় ব্যতিক্রম ছিল না। বিকেলে ঘুম থেকে উঠে এ বাড়িতে এসেছিল সে। সারা বিকেল এ বাড়িতেই ছিল। জাওয়াদ সন্ধ্যার আগে আগে তাকে কাঁধে নিয়ে তাদের বাড়িতে যায় রাখার জন্য। গিয়ে দেখে ড্রয়িং রুমে সোফায় তাদের দুজনের বাবা আর দাদারা বসে আছেন। দুজনকে দেখে উপস্থিত সবাই হেসে ওঠে। সেই হাসির কারণ সে বোঝেনি। জাওয়াদের কাঁধ থেকে নেমে বাবার পাশে বসে নিজের পাশে বসতে বলেছিল জাওয়াদকে। জাওয়াদ বসেছিল তার পাশে, সরু আর তীক্ষ্ণ চোখে দেখছিল সবাইকে। সেদিন তারা দুজন জানতে পারে তাদের দ্বারা তাদের দুজনের বিয়ে দিবে বলে ঠিক করেছে। এতে তাদের বাবা মায়েরাও রাজি হয়েছিল। সেদিন সে দেখেছিল বিয়ের কথা শোনার পর জাওয়াদের চেহারা যেন কেমন হয়ে গিয়েছিল। জাওয়াদ অদ্ভুত নজরে শুধু তাকেই দেখছিল। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সে জাওয়াদকে বিয়ে করবে কিনা, যদি বিয়ে করে তবে সারা জীবন জাওয়াদের সঙ্গে থাকতে পারবে, সে খুশি মনে রাজি হয়ে গিয়েছিল সেদিন। জাওয়াদকেও জিজ্ঞেস করা হয়েছিল সে তাকে বিয়ে করতে রাজি কিনা। জাওয়াদ অনেকক্ষণ তার গোলগাল মুখের দিকে তাকিয়েছিল, কোনো কথা না বলে। প্রায় 10 মিনিট পর মাথা নেড়ে সম্মতি দিয়েছিল সে। দুজনের দাদারা চাইলেন সেদিনে বিয়ে দিতে। দুই পরিবারে কেউই তেমন অমত করেনি। জাওয়াদের দাদা শামিউল শিকদার জাওয়াদকে বলেছিলেন গোসল করে রেডি হয়ে আসতে, আজকে তাদের বিয়ে হবে।
রোকেয়া বেগমকে বলেছিলেন সাইয়ারাকে গোসল করিয়ে রেডি করিয়ে দিতে। প্রায় ঘণ্টাখানেক পর তাদের বাড়িতে ফিরে এসেছিল জাওয়াত। জাওয়াতের পরনে ছিল সাদা দবদবে পাঞ্জাবি পাজামা, বরাবরের মতো চুলগুলো পরিপাট, ঠোঁটে ছিল লাজুকে হাসি। জাওয়াত তার পাশে বসে চাপা স্বরে বলেছিল, কিরে শাড়ি পরিসনি কেন? সে অবুঝের মতন তাকিয়ে বলেছিল, শাড়ি কেন পরবো গাদা, বিয়ের দিন শাড়ি পরতে হয় জানিস না? আজ আমাদের বিয়ে, তুই শাড়ি পরবি না? সে ঠোঁট উল্টে বলেছিল, আমি কি শাড়ি পরতে পারি? ছোটো মাকে বল পরিয়ে দিবে। সে মায়ের কাছে বায়না ধরেছিল সে শাড়ি পরবে, কারণ আজ তার বিয়ে, আর বিয়ের দিন শাড়ি পরতে হয়। তার লাল টকটকে নতুন জামাটা খুলে তাকে লাল শাড়ি পরিয়ে দেওয়া হয়েছিল সেদিন। সে আয়নায় নিজেকে দেখে খুশিতে উচ্ছ্বসিত হয়ে বলেছিল, আমাকে তো একদম বউ বউ লাগছে। স্বল্প পরিসরে খাবারের আয়োজনও করা হয়েছিল সেদিন। এলাকার মসজিদের ইমামকে দাওয়াত দিয়ে আনা হয়েছিল। খাওয়া দাওয়ার পর তাদের দুজনের বিয়ে সম্পূর্ণ করা হয়েছিল। দুই পরিবারের সবাই সেদিন অনেক খুশি ছিল। জাওয়াতও সেদিন অনেক খুশি ছিল। বারবার শুধু তাকেই দেখছিল আর বলছিল তাকে অনেক বেশি সুন্দর লাগছে বউ সেজে। ফজরের আজান হচ্ছে। সাইয়ারা এখনও সোফায় বসে আছে গায়ে এলিয়ে। জেদ ধরে সে সত্যিই বিছানায় যায়নি। চোখ বন্ধ করে রাখলেও তার দু চোখে ঘুম ধরা দেয়নি। একটু পর পর শুধু চোখ জোড়া হতে জ্বর করে পানি গড়িয়ে পড়ছে। বুক বার হয়ে রয়েছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। এই পরিবারের সঙ্গে সে কীভাবে বসবাস করবে? এদের সঙ্গে বসে সে কীভাবে খাবার খাবে? এদের দেখলেই তো পুরনো স্মৃতি মাথা ছাড়া দিয়ে ওঠে। এদের জন্য তার দাদা মারা গেছে, তার বাবাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। সে কীভাবে ভুলবে এই বাড়ির মানুষগুলো তাদের সঙ্গে কি করেছিল? জাওয়াতও আগের মতন নেই। এই জাওয়াত তাকে প্রত্যাখ্যান করেছিল। সে থাকতে অন্য মেয়েকে ভালোবেসেছিল। সে কীভাবে সব কিছু ভুলে সংসার করবে? কোনো দিন কি সে জাওয়াতকে মেনে নিতে পারবে? বিষিয়ে উঠল সাইয়ারার মন। সে এই জাওয়াতকে মেনে নিতে পারবে না কোনো দিন। এই জাওয়াতকে সে ভালোবাসেনি। সে ভালোবেসেছিল সেই জাওয়াতকে, যে জাওয়াত তাকে ভালোবেসেছিল, সবসময় তাকে নিয়ে ভাবত, উদ্বিগ্ন থাকতো। বিছানার দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো সাইয়ারা। নিজের বাড়ি থেকে যেভাবে এসেছিল এখনও সেভাবেই রয়েছে। শাড়ি, জুয়েলারি, মেকআপ সব আগের মতোই রয়েছে। জুয়েলারি খুলে রেখে শাড়ির সেফটিপিন খুলল একটা একটা করে। জাওয়াত ঘুমিয়ে রয়েছে ওপাশ ফিরে, মাথার উপর বালিশ চাপা দিয়ে রেখেছে। সেই যে ওপাশ ফিরেছে, এই পাশ আর ফিরেনি সে। সুটকেস থেকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট আর তোয়ালে বের করলো। ফেসওয়াশ, বডি ওয়াশ আর লুফা হাতে নিয়ে প্রবেশ করলো ওয়াশরুমে। ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে। গোসল করবে যদি একটু স্বস্তি পাওয়া যায়। লম্বা সময় ধরে গোসল করার পর বেরিয়ে এলো সাইয়ারা। চুলের পানি ভালোভাবে নিংড়ে মুছে নিল তোয়ালি দিয়ে। চুলগুলো হাত কোফা করে আঁচল তুলে মাথা রেখে দিল। তারপর একটা সেফটি পিন দিয়ে ভালোভাবে আটকে নিল আঁচলটা। জায়নামাজ কোথায়? আশেপাশে নজর বুলালো সে। রুমের এক পাশের পুরো দেওয়াল জুড়ে বিশাল আকারের স্লাইডিং ডোরের ওয়ারড্রপ। একটু ইতস্ত করে এগিয়ে এসে ওয়ারড্রপের একটা পাল্লা সরাতেই চোখে পড়ল সুন্দর করে বাজ করে রাখা একটা জায়নামাজ। রুমের দক্ষিণ কোণটায় জায়নামাজটা বিছিয়ে দিল সাইয়ারা। কিবলামুখী হয়ে যখন সে নিয়ত বাঁধল, তখন বাইরের আকাশটা একটু একটু করে ফর্সা হতে শুরু করেছে। পাখিদের কিচিরমিচির শব্দে চারপাশের নীরবতা ভাঙছে। নামাজের শুরুতে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করল সে, কিন্তু সূরা ফাতিহা পড়তে গিয়ে তার গলাটা বুজে এলো। কণ্ঠস্বর কাঁপতে লাগলো। নিজের অজান্তেই চোখ থেকে ফোঁটায় ফোঁটায় তপ্ত অশ্রু গাল বেয়ে জায়নামাজের জমিতে গিয়ে পড়তে লাগলো। রুকু শেষ করে যখন সেজদায় গেল, তখন আর নিজের ভেতরের কান্নাকে আটকে রাখতে পারল না সে। শক্ত করে ধরে রাখতে পারল না নিজেকে। শক্ত মেঝেতে মাথা ঠেকিয়ে সেজদায় অন্ধকারে ফুঁপিয়ে কেঁদে উঠল। সেজদা এমন একটি জায়গা যেখানে গেলে আল্লাহর প্রতি অতি নিকটে পৌঁছানো যায়, যেখানে কাঁদলে কেউ দুর্বল বলে খোঁটা দেয় না, অবজ্ঞা করে না। কান্নার তোড়ে সাইয়ারার পুরো শরীর কাঁপতে লাগলো। চোখের পানিতে জায়নামাজ ভিজে যাচ্ছে, অথচ তার সেজদা থেকে ওঠার শক্তি যেন হারিয়ে গেছে। বহু কষ্টে নিজেকে শান্ত করে নামাজ শেষ করলো সাইয়ারা। যখন
মোনাজাতের জন্য হাত দুটো তুলল, তার চোখ জোড়া তখন লাল হয়ে ফুলে উঠেছে, ঠোঁট দুটো কাঁপছে প্রবলভাবে। উঁচু করে ধরা শূন্য হাত দুটোর দিকে তাকিয়ে তার মনে হলো এই বিশাল পৃথিবীতে আল্লাহ তাআলা ব্যতীত তার পাশে আর কেউ নেই। সে বড্ড একা, বড্ড অসহায়। মোনাজাতে কোনো গোছানো ভাষা বের হলো না তার মুখ থেকে। ফোঁপাতে ফোঁপাতে এলোমেলো স্বরে বলল, আল্লাহ তুমি তো সব দেখছো, আমার বুকের ভেতরে এই আগুন তুমি নিভিয়ে দাও, এই কষ্ট কমিয়ে দাও, আমাকে এতখানি ধৈর্যের শক্তি দাও যেন এই অহংকারী জঙ্গলি লোকটার সামনে আমি কখনো ভেঙে না পড়ি। ওদের দেওয়া প্রতিটা আঘাত সহ্য করার ক্ষমতা আমায় দাও মাবুদ। ঘুম ভাঙল জাওয়াদের। মাথার উপর থেকে বালিশ সরিয়ে চিত হয়ে শুলো। লাইটের আলো চোখে পড়তে চোখ খিচে বন্ধ করে নিল। চোখ বন্ধ রেখে শোয়া থেকে উঠে বসলো। লম্বা চুলগুলো আছড়ে পড়ল মুখের উপর। চুলগুলো সরাতে পেছন ঠেলে চোখ মেলল আবার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 7:30 বেজে গেছে। স্মরণ হলো সাইয়ারার কথা। চোয়াল শক্ত করে সারা রুমে নজর বুলিয়ে দেখলো সাইয়ারা রুমের কোথাও নেই। সুটকেসটা রুমের মাঝখানে রয়েছে, আর বিয়ের শাড়িটা সোফা এলোমেলো হয়ে পড়ে আছে। রুমের এই অবস্থা দেখে জাওয়াদের মেজাজ আরও খারাপ হলো। ফ্রেশ হয়ে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হলো জাওয়াদ। পরনে কালো রঙের ট্রাউজার, উদাম গা। ভেজা চুলগুলো থেকে টুপটা পানি গড়িয়ে পড়ছে। দরজা খোলার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকিয়ে দেখলো সাইয়ারা রুমে ঢুকছে, হাতে ধোয়া ওঠা কফির মগ। সাইয়ারা তাকালো জাওয়াদের দিকে। কফির মগ তার হাতে না দিয়ে রাখলো বিছানার পাশে টেবিলের উপর। সে কফি নিয়ে আসতে চায়নি, জোর করে তার হাতে কফি পাঠিয়েছেন হোসনে আরা। জাওয়াদ চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো ভালোভাবে আঁচড়ে নিল। গায়ে পারফিউম লাগিয়ে ঘরে এলো সোফার কাছে। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে ভেতর থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে গুজে দিল। লাইটার দিয়ে সিগারেট ধরিয়ে তাকালো সাইয়ারার মুখের দিকে। সাইয়ারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। একটা সময় এই মেয়েটা তার পুরো হৃদয়ে রাজত্ব করত। এই মেয়েকে ছাড়া অন্য কিছু সে ভাবতেই পারত না, অথচ আজ ভাগ্যের কি নির্মম পরিহাস। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।